তপুর বাবা অজয়বাবু বন দপ্তরের অফিসার, কলকাতায় বাড়ি। গাড্ডু ফরেস্ট অফিসে আছেন অনেক বছর। এলাকায় সবাই তাঁকে চেনেন। জঙ্গলের আদিবাসীরাও তাঁকে খুব ভক্তি করে। গাড্ডু থেকে গুরুডি পর্যন্ত 20 মাইল লম্বা আর প্রায় 15 মাইল চওড়া এলাকা জুড়ে গাড্ডু ফরেস্ট রেঞ্জ। গুরুডির ওপাশেই নেপালের সীমানা। গুরুডি ছোট্ট পাহাড়ি শহর, ওখানে একটা সুন্দর লেক আছে। সেদিনই বিকেলে অজয়বাবু একা গুরুডি গিয়েছিলেন জিপে। মঙ্গল সিং জিপের ড্রাইভার, কাজেই সে সঙ্গে ছিল, কিন্তু নীলুকে সঙ্গে নেননি অজয়বাবু। নমস্কার শ্রোতাগণ, আপনারা শুনছেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজপাখি পর্ব 4। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প, তিতি ও বাজপাখি পর্ব 4। নীলুকে দেখতে পেলে ভবশঙ্কর ও নকুল টের পাবে সব, তাই একা অজয়বাবু তাদের আস্তানা খুঁজতে গিয়ে ছিলেন। বিকেলবেলায় তপু আর বুবুর সঙ্গে নীলু জঙ্গলের রাস্তায় একটু ঘোরাঘুরি করছে। ছোট্ট পাহাড়ের ধারে ছোটাছুটি করে রঙিন পাথর কুড়িয়েছে। নীলুর মনে কিন্তু সুখ নেই, খালি তিতির ভাবনা। তপুর সঙ্গে তার এখন বেজায় ভাব হয়ে গেছে। তপু বলেছে, বাবা কি করেছেন দেখা যাক নীলু, তারপর আমি তো আছি, তুমি ভেবো না। বুবু বাঁকা হেসে বলেছে, ইস কত বড় বীর তুই, পেঁচার ডাক শুনলেই ভিমরি যাস। তপু রেগে গিয়ে বলেছে, দেখিস না কি করি শেষে। নীলু ওসব কথায় কান দিও না, এসো আমরা টিপ করি। নীলু বলেছে, তোমার এয়ার গান নেই? আমার একটা আছে। তপু বলেছে, আমারও আছে, আনবো? কিন্তু জঙ্গলে আর পাহাড়ে সূর্য টুপ করে লুকিয়ে পড়ে শিগগির। ঘন ছায়া ঘিরে কুয়াশা ঘনিয়ে ওঠে, আর এই সময় নিচের উপত্যকা থেকে একটা হিমেল হাওয়া উঠে আসে, ঝড়ের মতো বইতে থাকে। হাড় অবধি কেঁপে যায় হিমে। তার ওপর জন্তু জানোয়ারের ভয়ও আছে, সবচেয়ে ভয় ভাল্লুকের। এ সময় একরকম ফল ধরে গাছে, সেই ফল খেতে আসে। সামনে পড়লে রক্ষে নেই। তাই ওরা ফিরে এলো বাংলো বাড়িতে। এসেই দেখল অজয়বাবু ফিরে এসেছেন। বললেন, সে এক কাণ্ড। গুরুটি থানায় পুলিশ অফিসার রামনরেশ শর্মা আমার বন্ধু, তার সাহায্যে বদমাস দুটোর খবর নিলুম। ওরা উঠেছে সূর্য হোটেলে। পুলিশ নিয়ে গিয়ে ওদের ঘর সার্চ করলুম, কিন্তু পায়রা টায়রা কিচ্ছু নেই। নীলু বলল, নেই? না, তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। ভবশঙ্কর উল্টে শাসালো আমার নামে মানহানির মামলা করবে বলে। সে নাকি একজন ব্যবসায়ী, কলকাতা থেকে জিনিসপত্র চালান দেয় নেপালে। গুরুডিতে তাই মাঝে মাঝে আসে। গুরুডি হয়েই জিনিসপত্র কাঠমান্ডু যায় কি না? নীলু করুণ মুখে বলল, ওর ঝোলাটা খুঁজে দেখেছেন কাকু? অজয়বাবু বললেন, হুম, সব খোঁজা হয়েছে। আমার মনে হচ্ছে পায়রাটা যেভাবেই হোক ওর হাত ফসকে পালিয়ে গেছে। হয়তো ট্রেনে আসতে আসতে ঝোলা খুলেছিল কোনো কারণে, পায়রাটা জানলা গলে পালিয়েছে। এবার নীলুর কান্না পেল। তাই যদি হয় তাহলে তিতি তো বিদেশ বিভুঁইয়ে পড়ে আর বাড়ির পথ খুঁজেই পাবে না। তাছাড়া মল্লিকদের হুলো বেড়াল কিংবা সেই বাজ পাখির মতো কত বদমাস ওত পেতে আছে সবখানে। তিতি যদি তাদের পাল্লায় পড়ে। অজয়বাবু বললেন, যাকগে,
ও নিয়ে আর ভেবো না, তোমার বাড়িতে খবর দিচ্ছি। নীলু প্রায় চেঁচিয়ে উঠল, না না, তিথিকে না পেলে আমি আর বাড়ি ফিরব না। অজয়বাবু ওর কাঁধে হাত রেখে বললেন, তুমি তো ভারী জেদি ছেলে। বুবু বলল, বারে, পায়রাটা এমনি এমনি হারিয়ে যাবে? নীলু, তুমি ভেবো না, আমরা ঠিক খুঁজে বের করব ওকে। তার মা রমা বললেন, শুনছ মেয়ের কথা? তোরা কোথায় খুঁজে বের করবি? দেখবে খন। বলে বুবু তপুর দিকে চোখ টিপল। তপু ফিক করে হাসতে লাগল। রাতে খাবার পর তপু, বুবু আর নীলু একসঙ্গে আলাদা ঘরে শুলো। তিনজনে চুপি চুপি পরামর্শ করতে থাকলো। তপু বলল, দেখো নীলু, পায়রা লুকিয়ে রাখা খুব সোজা। পায়রাটা নিশ্চয়ই ওরা হোটেলের ঘরে ঘুলঘুলিতে লুকিয়ে রেখেছিল, তাই ওটাকে দেখতে পায়নি কেউ। নীলু বলল, ঠিক বলেছ তপু। বুবু বলল, তপু, তুই মঙ্গলদাকে দলে টানতে পারবি? তপু বলল, তার মানে? মঙ্গলদাকে চুপি চুপি বলবি, বাবা যখন অফিসের কাজে ডুবে থাকবেন তখন জিপে করে আমাদের গুরুডি নিয়ে যাবে। তারপর মঙ্গলদা কাছাকাছি কোথাও থাকবে, আমরা চুপি চুপি বলে। বুবু একটু থামল, তারপর ফের বলল, এই, হোটেলে চুপি চুপি ঢোকা যাবে তো? নীলু কান খাড়া করে শুনছিল, মাথা তুলে বলল, আমরা বলবো হোটেলের একটা ঘরে আমাদের মামা এসেছেন, আমরা দেখা করতে এসেছি। তারপর কথা কেড়ে নিয়ে তপু বলল, নীলুর বুদ্ধি আছে, ঠিক বলেছে। এখন ঘুমিয়ে পড়ো সব, সকালে মঙ্গলদাকে আমি ম্যানেজ করে ফেলবো, ভেবো না। বুবু বলল, কিন্তু মঙ্গলদা যদি বাবাকে বলে দেয়? তপু ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ, দেয়ালের কান আছে। তিনজনে চুপ করে শুয়ে রইল। বাইরে একটু দূরে নিচের উপত্যকায় নদীর জলের শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে কী সব অদ্ভুত চিৎকার, জন্তু জানোয়ার আর রাতচরা পাখির ডাক। নীলু ভয় করছিল। সে তপুর গা ঘেঁষে রইল। তপুটা বেজায় ঘুমোতে পারে। সকালে অজয়বাবু বেরিয়ে গেছেন। জঙ্গলের ভেতর অনেক আদিবাসীদের গ্রাম আছে। একটা গ্রামে নাকি ইদানিং চিতাবাঘের হামলায় অনেক গরু বাছুর প্রাণ হারিয়েছে। চিতাবাঘটাকে মেরে ফেলার হুকুম এসেছে সরকার থেকে। অজয়বাবু নিজে পাকা শিকারী, বন্দুক নিয়ে বেরিয়েছেন। কখন ফিরবেন ঠিক নেই। মঙ্গল সিং জিপে করে তাকে পৌঁছে দিয়ে এসেছেন মাঝপথে। তারপর আর জিপ চালার রাস্তা নেই। বিকেলে ফের গিয়ে খবর নেবে, নইলে রাত্রিরে জঙ্গলে কাটাবেন। চিতা রাত্রিরেই শিকার করতে ভালোবাসে। ওই সময় তাকে ছাগলের টোপ দিয়ে লোভ দেখানো সোজা। মঙ্গলের ফিরতে 10টা বেজেছে। তপু তাকে সব কথা বললে সে একটু দোনামোনার পর রাজি হলো। কিন্তু বিকেলের মধ্যেই ফিরে আসতে হবে গুরুডি থেকে, কারণ তাকে ফের অজয়বাবুর কাছে যেতে হবে। খাওয়া দাওয়ার পর তপু ডেকে বলল মাকে, মা, আমরা মঙ্গলদার সঙ্গে বেরুচ্ছি, নীলুকে একটু ঘুরিয়ে আনি। রমা খুশি হয়ে বললেন, যাও, ওকে ঝর্ণা দেখিয়ে এনো বরং, তবে সাবধান, কেউ জঙ্গলের ভেতর ঢুকো না। একটু পরে মঙ্গলের জিপ গুরুডির দিকে এগিয়ে চলল প্রচণ্ড বেগে। জঙ্গলের মাঝ দিয়ে সোজা একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা কাঁচা, আবার জায়গায় জায়গায় নিছক নামেই রাস্তা।
তবে জিপ গাড়ি তো জঙ্গল, পাহাড়, খানা খন্দ ডিঙিয়ে ছুটতে ওস্তাদ। তার ওপর মঙ্গল সিং খুব পাকা ড্রাইভার। এই সোজা নাক বরাবর কাঁচা রাস্তায় গেলে গুরুডি মোটে 7-8 মাইলের বেশি নয়। কখনো চড়াই, কখনো উতরাই হয়ে জিপটা গড়গড় করে এগোচ্ছিল। শরৎকালের ঘন সবুজ গাছপালায় পাখির মেলা বসেছিল। জিপের শব্দ পেয়ে দুধারে পাখিগুলোর পালানো দেখার মতো। তপু আর বুবু তো হেসে খুন। পাখিগুলো কি বোকা, কি বোকা! নীলু গম্ভীর হয়ে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে ময়ূর দেখা যাচ্ছে। কখনো ছোট্ট নদীর ধারে জল খেতে আসা একপাল হরিণ জিপের শব্দ পেয়ে ছবির মতো স্থির হয়ে দাঁড়াচ্ছে। এসব নদীতে জলের চেয়ে পাথর বেশি। মঙ্গল সিং পাথরের ওপর দিয়ে জিপটাকে গড়িয়ে দিচ্ছে আশ্চর্য দক্ষতায়। যেন জাদুমন্ত্রের জোরে গাড়িটা হাওয়ায় ভেসে যাচ্ছে। একসময় মঙ্গল সিং বলল, গুরুডি আ গয়া, ও দেখো। তিনজনে প্যাট প্যাট করে তাকিয়ে দেখল। সামনে পাহাড়ের গায়ে সুন্দর ছবির মতো ঘরবাড়ি। গুরুডিতে এর আগে তপু আর বুবু বাবা মায়ের সঙ্গে অনেকবার এসেছে, কিন্তু রাস্তাঘাট ভালো চেনে না। তাতে ক্ষতি নেই, মঙ্গল সিং সব চেনে। আর সেই সূর্য হোটেলের কথা তাও সে চেনে। কাল বিকেলেই তো অজয়বাবুকে নিয়ে এসেছিল এই জিপে। সূর্য হোটেলেই তো এসেছিল। সূর্য হোটেল পাহাড়ের গায়ে, কিন্তু সেখানে ঘিঞ্জি বাজার, অজস্র দোকানপাট রয়েছে। জিপ গাড়িটা পাশেই একটা পেট্রোল পাম্পে ঢুকিয়ে মঙ্গল সিং হাসি মুখে নিজের ভাষায় বলল, আমি এখানে গাড়িতে তেল পুড়ে তোমাদের জন্য অপেক্ষা করব। যাও, ঝটপট ঘুরে এসো হোটেল থেকে। আর শোনো খোকাবাবুরা, সোনা দিদিমণি, যদি কোনো বিপদে পড়ো জলদি খবর দেবে, আমি আছি, ভয় ডর করো না। তিনজনে জিপ থেকে নেমে রাস্তায় গেল, তারপর থমকে দাঁড়ালো। এতক্ষণে তিনজনের মনেই কেমন একটা ভয় ভয় ভাব। যতটা উৎসাহ নিয়ে আসছিল এখন তা মিইয়ে পড়েছে। লোকজনের ভিড় আছে। সামনেই সূর্য হোটেল, 3 তলা কাঠের বাড়ি, কতকালের তৈরি কে জানে। কেমন যেন পোড়ো বাড়ির চেহারা। পেছনে বড় বড় দেবদারু আর পাইন গাছের জঙ্গল। হোটেলের সামনে গেট আছে, ফুলের বাগানও আছে, আর আছে কিছু ফলের গাছ। দরজার ভেতরে ম্যানেজারের কাউন্টার দেখা যাচ্ছে। লাল কতগুলো সোজা সোফা সাজানো রয়েছে। কারা সব বসে আছে লাউঞ্জে। নেপালি দারোয়ান দাঁড়িয়ে আছে দরজার কাছে। একটা লাল ছেঁড়াখোড়া ভেলভেটের পর্দা ঝুলছে, কিন্তু সেটা দুধারে গুটোনো বলেই ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। নীলু বলল, শোনো, আমি আগে একা গিয়ে দেখে আসি ব্যাপারটা, তোমরা এখানে থাকো। তপু মাথা দোলালো। বুবু বলল, এই নীলু, তোমাকে যদি গুঁফো লোকটা মারতে আসে? নীলু বলল, ইস, মারলেই হলো। তপু বলল, ওকে কামড়ে দিও নীলু, বলে খুব হাসতে লাগলো সে। নীলু ভারিক্কি চালে বলল, আমি কুকুর নাকি যে কামড়ে দেব? দেখবে কি করি। বুবু বলল, শিগগির ফিরে এসো কিন্তু। নীলু হনহন করে এগিয়ে গেল। গেট পেরিয়ে দরজার কাছে গিয়ে বলল, দারোয়ানজি, আমার মামা কি বেরিয়ে গেছেন? দারোয়ান ভুরু কুঁচকে তাকালো, তারপর আঙুল দিয়ে ভেতরে ম্যানেজারকে দেখিয়ে দিল। নীলু শটান ভেতরে ঢুকে ম্যানেজারের সামনে গিয়ে বলল, আমার মামা এই হোটেলে আছেন। উনি কি বেরিয়ে গেছেন স্যার? হয়তো স্যার শুনেই রোগা শিরিঙে চেহারার ম্যানেজার খুশি হলেন। বললেন, মামা? তোমার মামা
কোন আছে খোকাবাবু, নাম তো বলো। নীলু বলল, ভবশঙ্কর বাবু। ম্যানেজার ফিকফিক করে হেসে বলল, ভবশঙ্কর বাবুর কেত্ত ভাগনা আছে? এক ভাগনা তো সঙ্গে এসেছে, তুমি এখন আসছো, তুমি ছোট ভাগনা আছো? নীলু হাসল। হ্যাঁ, যে ভাগ্নে এসেছে ও তো আমার দাদা। যাও, উপর মেয়ে দোতলায় যাও, রুম নাম্বার 11। মামাকে ভি দেখবে, তোমার দাদাকে ভি দেখবে। নীলু কাঠের সিঁড়ি বেয়ে সাবধানে উঠে গেল। দোতলায় লম্বা করিডোর, একেবারে ফাঁকা। কাঠের দেয়ালে কত ছবি আঁকা রয়েছে, সব ছবি ফ্যাকাশে হয়ে গেছে, কেমন একটা পুরনো পুরনো গন্ধ। মেঝে ছেঁড়া কার্পেটে মোড়া। করিডোর দিয়ে এগিয়ে 11 নম্বর ঘরের সামনে সে দাঁড়ালো, কান পাতল দরজায়। শুনল ভেতরে ভবশঙ্কর বলছে, নোকো, তাহলে তুই এক্ষুনি চলে যা, গিয়ে রঘুনাথজিকে খবর দে আমি আসছি, উনি যেন টাকা কড়ি রেডি রাখেন। আমি বেশিক্ষণ থাকবো না এখানে, পুলিশের নজর পড়েছে। নকুলের গলা শোনা গেল, কেল্লা বাড়িতে যাবে না মামা? নিশ্চয়ই যাব, রঘুনাথজির ওখান থেকেই যাব। ভবশঙ্কর বলল, খুব নিরাপদ জায়গা কেল্লা বাড়ি, কাক পক্ষীতেও টের পাবে না কিছু। কিন্তু মামা, ওখানে নাকি ভূত পেরেত আছে। কে বলল তোকে এই আজগুবি কথা? কেন, ম্যানেজার বাবু বলছিল না? ভবশঙ্কর হাসতে লাগলো। ওটাই তো রটানো হয়েছে, তা না হলে নিরাপদে থাকা যাবে না, বুঝলি নকো? ওটাই হবে আমাদের পাকা আস্তানা, ওখান থেকে মজার সুখে কাজ কারবার চালিয়ে যাব। যাকগে, দেরি হয়ে যাচ্ছে, তুই এগো। ভেতরে কাঠের মেঝে বলে নকুলের আসার মচমচ শব্দ শোনা গেল। অমনি নীলু পা টিপে টিপে সোজা করিডোরে এগিয়ে শেষ দিকটা চলে গেল। তারপর ওদিকে বারান্দায় দেয়ালের আড়ালে দাঁড়ালো। সে উঁকি মেরে দেখল নকুল বেরিয়ে যাচ্ছে। আহা, কি সেজেগুজে না বেরুচ্ছে নকুল। নীল প্যান্টের বদলে সাদা ধপধপে ঢোলা পাতলুন, আর গায়ে চকরা বকরা শার্ট, মাথায় সাদা ক্যাপ, কাঁধে একটা কিট ব্যাগ ঝুলছে। ওর ভেতর তিতিকে লুকিয়ে রাখেনি তো? মনে হয় না। ভবশঙ্কর তিতিকে নিজের কাছেই রেখেছে নিশ্চয়। নকুলটা বরাবর বোকা, বকুলপুরের সবাই তো জানে, যত বদমাস তত বোকা। কিন্তু এবার কি করবে নীলু? সে ফের পা টিপে টিপে 11 নম্বরের দরজায় গেল। ফের কপাটে কান পাতল। ভেতরে খুটখাট কী সব শব্দ হচ্ছে। নীলু অনেক আশা নিয়ে কান পাতল, যদি তিতির কোনো সাড়া পায়। অনেকক্ষণ সে কান পেতে আছে। তারপর ভেতরে ভবশঙ্করের গলা শোনা গেল, এই লক্ষ্মী ছেলে। অমনি নীলু চমকে উঠল। তাকে কি দেখতে পেয়েছে গুঁফো বদমাসটা? কিন্তু কিভাবে দেখতে পাবে, দরজা তো বন্ধ। ফের ভবশঙ্করের হাসি আর কথা শোনা গেল, বড় লক্ষ্মী ছেলে তুমি, যা বলবো সব শুনবে, কেমন? বলে ভবশঙ্কর শীষ দিতে থাকলো। তারপর তিতির সেই সুন্দর বকবকম ভেসে এলো নীলুর কানে। দুঃখে আবেগে নীলু অস্থির, অভিমানে তার চোখে জল এসে যাচ্ছে। তার কত প্রিয় আর আদরের পাখিটা এই বিদেশ বিভুঁয়ে এক পাঁজি বদমাসের আদর নিচ্ছে। তিতি এত নেমোখারাম তুই? ভবশঙ্কর শীষ দিতে দিতে বলল, তোমাকে এবার নতুন নাম দিচ্ছি শোনো, তুমি আজ থেকে হলে পিঙ্কু, কেমন? পিঙ্কু নামে তোমার মতোই একটা সুন্দর পায়রা ছিল আমার। সেবার এই বর্ডার এলাকাতেই
বেচারা বেঘোরে মারা পড়েছিল। তাকে একটা কাজে পাঠিয়েছিলুম। ফেরার পথে হঠাৎ খুব ঝড় উঠল, তারপর খুব শিল পড়ল। ব্যাস, হতভাগা পিঙ্কু মারা পড়ল। তাকে পাহাড়ের মাথায় একটা পাথরের হাজে খুঁজে পেলুম পরদিন। মোড়ে কাঠ। কাজেই সাবধান পিঙ্কু। তিতি বলল, বকবকম বকবকম। আমি এত বোকা নই। সে আমি তোমাকে প্রথম দেখেই বুঝেছিলুম। যাকগে, শোনো পিঙ্কু, তুমি বর্ডার পেরিয়ে রোজ যাওয়া আসা করবে। খুব উঁচু পাহাড়ের ওপর দিয়ে তোমার পথ, কিন্তু সাবধান, ওখানে ভয়ঙ্কর পাহাড়ি ঈগলের উপদ্রব আছে। নিচের জঙ্গলে আছে ভীষণ বাজ পাখি, নজর রেখে চলবে। বেগতিক দেখলে কোনো গুহার মধ্যে ঢুকে পাথরের খাঁজে লুকোবে। বকবকম বকবকম। থাক থাক, আর বলতে হবে না। আর শোনো পিঙ্কু, পাহাড় পেরিয়ে যেতে যেতে এক জায়গায় দেখবে গাছের মাথায় বাঁশ বাঁধা রয়েছে, তাকে একটা সাদা পতাকা উড়েছে। ওই হলো তোমার নামবার জায়গা। ওখানে নেমে নজর করে দেখবে একজন লোক দাঁড়িয়ে আছে, আমার মতো দেখতে। সে হাততালি দেবে, তখন তুমি ওর সামনে টুপ করে ভাঁজ করা কাগজটা ফেলে দেবে। খবরদার, কখনো ওর হাতের নাগালে যাবে না। বকবকম বকবকম। লোকটা ধরে ফেলবে বুঝি? তোমার দামও জানে। এবার শোনো কি করতে হবে। কাগজটা খুলে দেখার পর সে আরেকটা ভাঁজ করা কাগজ ছুঁড়ে দেবে তোমার দিকে। তুমি সেটা শূন্যে লুফে নেবে ঠোঁটে, তারপর ফিরে আসবে। কেমন? বকবকম বকবকম। সব বুঝলুম, ভেবো না। নীলু কাঠ হয়ে শুনছিল। সে ওসব কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছিল না। ওভাবে চিঠি পাঠানো আর নিয়ে আসার মানেটা কি? চিঠিতে কিসের খবর থাকবে? নীলু একটু আনমনা হয়ে পড়েছিল কিছুক্ষণ। সেই সময় আচমকা পেছনে পায়ের শব্দ হলো। নীলু ঘুরে দাঁড়াতেই দেখল একজন হিংস্র চেহারার লোক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এগিয়ে আসছে। লোকটাকে দেখে চীনা বলে মনে হচ্ছে, ভুটানি কিংবা তিব্বতীও হতে পারে। লোকটা অজানা ভাষায় গলার ভেতর কি বলে উঠল, তারপর দুহাত বাড়িয়ে নীলুকে ধরতে এলো। নীলু পালানোর জন্য পা বাড়াতেই সে খপ করে তার একটা হাত ধরে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে নীলু ওর হাতে প্রচণ্ড কামড় বসালো। লোকটা আর্তনাদ করে নীলুর হাত ছেড়ে দিল। নীলু সিঁড়ির দিকে দৌড়তে দৌড়তে শুনতে পেল ভবশঙ্করের ঘরের দরজা সশব্দে খুলে গেছে এবং ভবশঙ্কর হেঁড়ে গলায় বলছে, কে রে? ওটা কে পালাচ্ছে রে? নীলু যখন সিঁড়িতে নামছে তখন ওপরে ভবশঙ্কর চেঁচিয়ে উঠেছে, ফের পাকড়াও পাকড়াও। তাই শুনে নিচে ম্যানেজার লাফিয়ে উঠেছে। তারপর সেও পাকড়াও পাকড়ো বলে চেঁচাতে লাগলো। লাউঞ্জ পেরিয়ে নীলু এক ধাক্কায় দারোয়ানকে কুপোকাত করে বেরিয়ে গেল। রাস্তার ওপারে পেট্রোল পাম্পে মঙ্গল সিং জিপের পাশে দাঁড়িয়ে আছে। তপু আর বুবু উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে সূর্য হোটেলের দিকে। নীলু এক লাফে জিপের পেছনে গিয়ে উঠল। মঙ্গল সিং বলল, ক্যা হুয়া খোকা বাবু? হুয়া ক্যা? তপু আর বুবু বলল, কি হয়েছে নীলু? নীলু শুধু ঠোঁটে আঙুল রেখে ইশারায় বলল, চুপ। হোটেলের সামনে তখন ভিড় করে লোকেরা চেঁচাচ্ছে, পাকড়ো পাকড়ো। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামীকাল পরবর্তী পর্ব নিয়ে আসব। আপনাদের আমার গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন।
এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজপাখি পর্ব 4। নমস্কার।